বিএনপিকে নিয়ে নতুন ষড়যন্ত্র চলছে দাবি মির্জা ফখরুলের। যাদের ভিন্ন উদ্দেশ্য আছে তারাই নির্বাচন নিয়ে তৈরি করছে বিভ্রান্তি, বললেন তারেক রহমান। নতুন বছরের প্রধান লক্ষ্য হত্যার বিচার, সংস্কার ও নির্বাচন, জানালেন উপদেষ্টা। বেঁধে দেয়া সময়ের মধ্যেই জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র দেওয়ার আশা। এবার দুদকের জালে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। 150 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা। 24 এমপি মন্ত্রীর দ্বৈত নাগরিকত্বের খোঁজ পেতে চিঠি। প্রিয় গানগুলোর মধ্যে অন্যতমই হলো নতুন বইয়ের গান। বই পেয়ে আমি অনেক খুশি। স্কুলে স্কুলে উৎসবের আমেজ। বছরের প্রথম দিন পাঠ্য বই পেল কোমলমতিরা। প্রচ্ছদে জুলাই বিপ্লবের গ্রাফিতি। 20 জানুয়ারির মধ্যে সব বই পাবে শিক্ষার্থীরা। জনপদে সময়, সঙ্গে আছি আমি তুষারিমন। যাদের ভিন্ন উদ্দেশ্য আছে তারাই নির্বাচন নিয়ে বিভ্রান্তি তৈরি করছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ধৈর্য না হারিয়ে জনগণকে মানসিকভাবে ভোটের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে শীর্ষ নেতাদের দূরে রাখার পাশাপাশি বিএনপিকে নিয়ে নতুন করে ষড়যন্ত্র চলছে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 1979 সালে জাতীয়তাবাদী ছাত্রদল গঠন করেছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সংগঠনটির 46তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজন করা হয় আলোচনা সভার। আলোচকরা গণঅভ্যুত্থানে ছাত্রদলের ভূমিকা স্মরণ করে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। এ সময় বেশ কয়েকজন বক্তার মুখে ফুটে ওঠে প্রতিবাদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটি কর্মসূচির সমালোচনা করেন তারা। এ সময় সংস্কারের নামে নির্বাচন নিয়ে টালবাহানা না করার আহ্বান জানান বক্তারা। সংস্কারও থাকবে, গণতন্ত্রের বীজ শক্তিশালী হওয়ার মধ্য দিয়ে একটি সঠিক নির্বাচন করার মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। নতুন করে সংস্কার বাহানার নামে কিছু করার, যেই সংস্কারের কথা বলবেন এটা করতে লাগে 7 দিন, মাত্র 7 দিনই সংস্কার করা সম্ভব। সভায় বিএনপির মহাসচিব অভিযোগ করেন নতুন করে আবারও ষড়যন্ত্র হচ্ছে। বিএনপির শীর্ষ নেতাদের দূরে রাখতে দেশি বিদেশি চক্রান্ত অব্যাহত রয়েছে বলেও দাবি তার। দেশে বিদেশে ষড়যন্ত্র চলছে। প্রিয় সহকর্মীরা, সহযোদ্ধারা, আজকে আমাদের দায়িত্ব হচ্ছে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে এবং আমাদের মেধা বুদ্ধি দিয়ে দাঁড়াতে হবে। সত্যিকার যারা বাংলাদেশে বিশ্বাসী, যারা জোর গলায় বলতে পারে সবার আগে বাংলাদেশ, সেই দলকে, সেই নেতাকে আজকে তারা দূরে সরিয়ে রাখতে চাচ্ছে। বন্ধুগণ, এই চক্রান্ত বহুবার হয়েছে, আজকে আবার সেই চক্রান্ত শুরু হয়েছে। ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সংস্কার ও নির্বাচন নিয়ে যারা কূটকৌশল করছে তাদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান। বলেন, সংস্কারের আড়ালে জনগণের দুর্দশা চাপা পড়লে অভ্যুত্থানের স্পিরিট ভেস্তে যাবে, মানুষের মধ্যে ক্ষোভ বাড়বে। অন্তর্বর্তীকালীন সরকার হয়তো তাদের দৃষ্টিতে অনেক বড় বড় সংস্কার কর্মসূচি হাতে নিয়েছে, তবে এইসব সংস্কার কর্মসূচির আড়ালে জনগণের নিত্যদিনের দুর্দশা উপস্থিত থাকলে জনগণ হয়তো খোদ সরকারের সংস্কার দাবি নিয়ে মুখ খুলতে বাধ্য। নির্বাচন প্রসঙ্গে তারেক রহমান বলেন, যারা ভিন্ন উদ্দেশ্য নিয়ে ভোটের মাঠে আসতে ভয় পায় তারাই বিভ্রান্তি তৈরি করছে। জনগণ কোন রাজনৈতিক দলকে গ্রহণ করবে কিংবা বর্জন করবে, নির্বাচনের মাধ্যমে সেই রায় দেবে জনগণের আদালত। তবে যারা জনগণের আদালতের রায় মুখোমুখি হতে ভয় পায় কিংবা যাদের ভিন্ন কোন উদ্দেশ্য রয়েছে, তারাই নির্বাচন অনুষ্ঠান নিয়ে নানা রকম বিভ্রান্তি সৃষ্টি করে। এ সময় বিএনপিকে নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে সজাগ থাকতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। নতুন বছরে সরকারের প্রধান লক্ষ্য হত্যার বিচার, সংস্কার ও রোডম্যাপ অনুযায়ী নির্বাচন, এমনটা জানিয়েছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি আরও জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেঁধে দেয়া সময়ের মধ্যে ঘোষণাপত্র দেয়া অসম্ভব নয়। সচিবালয়ে আগুনের ঘটনার কারণ সম্পর্কে আরও নিশ্চিত হতে আলামত বিদেশে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
বুধবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠকে নির্ধারিত বিষয়ের পাশাপাশি আলোচনায় গুরুত্ব পায় ভয়াবহ আগুনে সচিবালয়ের ৭ নম্বর ভবনের ৫টি মন্ত্রণালয় ভস্মীভূত হওয়ার ঘটনা। বৈঠক শেষে সচিবালয়ে পরিবেশ ও বন উপদেষ্টা সাংবাদিকদের জানান, সচিবালয়ে আগুনের ঘটনায় প্রাথমিক তদন্ত প্রতিবেদনের উপর আস্থা রয়েছে, তবে আরও নিশ্চিত হতেই আলামত বিদেশে পাঠানো হয়েছে যাতে সকল রকম সন্দেহের ঊর্ধ্বে আমরা উঠতে পারি। কোন জায়গা থেকে আসলে অগ্নিকাণ্ডের সূচনাটা হয়েছে একেবারে স্পষ্ট করে দেখিয়েছেন। আমরা কোনো বায়াস থেকে এই কমিটি করিনি, ভরসা না করার কোনো কারণ আছে বলে আমরা মনে করছি না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেঁধে দেওয়া সময়ের মধ্যেই ঘোষণাপত্র দেয়া সম্ভব জানিয়ে বলেন, ড্রাফটিং এর কাজ শুরু হয়েছে, এজন্য সবার ঐক্যমতের প্রক্রিয়াও চলছে। সরকারের অবস্থান থেকে চেয়েছি যে এটা বাংলাদেশের জনগণের একটা প্রোক্লেমেশন হোক। সকলের সাথে কথা বলার প্রক্রিয়াটা শুরু হয়েছে, এখন হয়তো ড্রাফটিং এর প্রক্রিয়ায় আমরা যাব। তারা একটা সময় বেঁধে দিয়েছে 15 তারিখ, মানে আমাদের হাতে এখনো 14 দিন আছে। আমি মনে করি যে এটা অসম্ভব কোনো কিছু না। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, শেখ হাসিনাকে উপস্থিত রেখেই তার বিচার কাজ সম্পন্ন করতে চায় সরকার। আগামী নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে বলেন, কোন দল কিভাবে নির্বাচনে অংশ নেবে সেটা তাদের নিজস্ব ব্যাপার। আমরা চাইব উপস্থিতিতে বিচার করতে, যদি উপস্থিতিতে বিচার না হয় তাহলে যেভাবে করে বিচার প্রক্রিয়া করতে হয় সেভাবেই করব। নির্বাচনের ব্যাপারে কোন দল অংশগ্রহণ করবে, কোন দল অংশগ্রহণ করবে না, এটা তো আমরা বলে দেব না। নতুন বছরে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার এবং প্রস্তাবিত সংস্কার নিশ্চিত করা, রোডম্যাপ অনুযায়ী নির্বাচন করা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি ও নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখা সরকারের লক্ষ্য বলেও জানান রিজওয়ানা হাসান। নির্বাচনের একটা ক্লিয়ার রোডম্যাপ ডেভেলপ করা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। এবার দুদকের জালে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, তার বিরুদ্ধে 150 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও 665 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে মামলা করেছে সংস্থাটি। এদিকে 24 এমপি মন্ত্রীর দ্বৈত নাগরিকত্বের খোঁজ পেতে বিভিন্ন দপ্তরে চিঠি পাঠিয়েছে দুদক। যে কোনো সেবা নিতে প্রতিনিয়ত দুর্নীতির শিকার হচ্ছে মানুষ। এই প্রথা ভাঙতে প্রতিদিনই অভিযান চালিয়ে যাচ্ছে আব্দুল মমিনের নেতৃত্বাধীন দুদকের নতুন কমিশন। বুধবার রাজুকে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন। এ সময় মেলে ফাইল গায়েব সহ নানা অসঙ্গতির প্রমাণ। আলাদা অভিযানে উঠে আসে গৃহণ কর্তৃপক্ষের উদাসীনতা। রাস্তা অবৈধ দখল করে বিল্ডিং করা হয়েছে বা অবৈধ স্থাপনা আছে, কিছু ফ্ল্যাট প্লট বরাদ্দের বিষয়ে কিছু অসঙ্গতি আমাদের কাছে মনে হয়েছে, যে সেই বিষয়ে আমরা বিস্তারিত কমিশনকে রিপোর্ট করব। এদিন দুদকের মামলায় জড়িয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। 2 মাসের অনুসন্ধানে উঠে এসেছে 146 কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জন ও 29 ব্যাংক হিসাবে 665 কোটি টাকা অবৈধ লেনদেনের তথ্য। দুর্নীতি ও ঘুষ সংগঠনের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বাড়াল করার উদ্দেশ্যে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার দায়ে একটি মামলা রুজু করা হয়েছে। সম্প্রতি এমপি মন্ত্রীদের দুর্নীতির অনুসন্ধানে বেরিয়ে আসে অন্তত 24 জনের রয়েছে দ্বৈত নাগরিকত্ব। এ বিষয়ে বিস্তারিত তথ্য পেতে পাসপোর্ট অধিদপ্তর সহ 3 দপ্তরে চিঠি পাঠিয়েছে দুদক। বাংলাদেশের বিভিন্ন সময় গণকর্মচারী অথবা তাদের পোষ্যগণ কর্তৃক দ্বৈত নাগরিকত্ব গ্রহণের বিষয়ে ইমিগ্রেশন এবং পাসপোর্ট অধিদপ্তর সহ 3টি দপ্তরে তথ্যাদি চেয়ে পত্র প্রেরণ করা হয়েছে। এদিকে নাটোর 1 আসনের সাবেক সংসদ সদস্য শহীদুল ইসলাম বকুল ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। তাদের বিরুদ্ধে 2 কোটি 27 লাখ টাকার অবৈধ সম্পদ ও 29 কোটি টাকা অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পেয়েছে সংস্থাটি। অভিযোগ সংশ্লিষ্ট জনাব শহীদুল ইসলাম বকুল, সাবেক সংসদ সদস্য। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। অপরাধমূলক। এদিকে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ ও গোপালগঞ্জ জেলা পরিষদেও অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। দুদকের কক্সবাজার কার্যালয়ে সহকারী পরিচালক সাখাওয়াত হোসেন জানান, ভবন অনুমোদনে ঘুষ নেয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালানো হয়। এ সময় কউকের অথরাইজড অফিসার রিশাদুন নবী সহ বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ ও নথি যাচাই বাছাই করা হয়। এদিকে গোপালগঞ্জ জেলা পরিষদেও অভিযান পরিচালনা করেছে দুদক। এ সময় কাশিয়ানী উপজেলার মাছকান্দি এলাকায় নির্মিত 3টি ব্রিজের নথি ও তথ্য যাচাই বাছাই করেন। ব্রিজ 3টিতে অনিয়মের প্রমাণ পেয়েছে দুদক কর্মকর্তারা। সারা দেশে নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা।
প্রাথমিক ও মাধ্যমিক ছাড়াও পার্বত্য 3 জেলার শিক্ষার্থীদের দেয়া হয়েছে মাতৃভাষার বই। তবে সব শ্রেণীর বই না পাওয়ার আক্ষেপ অভিভাবকদের। পৌষের কনকনে শীত উপেক্ষা করে নতুন বই নিতে স্কুলে স্কুলে কোমলমতিদের ভিড়। জেলা শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম সবখানেই একই দৃশ্য। নতুন বছর শুরু হলেও অনেক জেলায় এখনো পৌঁছেনি পুরো সিলেবাস কিংবা মাধ্যমিকের বই। ময়মনসিংহে বইয়ের চাহিদা ছিল 34 লাখ, তবে প্রথম দিনে 3টি শ্রেণীর মিলেছে 13.5 লাখ। এতে নতুন বই পাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেন অভিভাবকরা। নতুন বছরে বই পেয়ে আমার অনেক ভালো লাগতেছে। 10ম শ্রেণীতে প্রথম নতুন বই পেলাম, আমাদের 3টা বই দেওয়া হয়েছে। আজ আমরা বই পেয়ে এদিকে আমার খুব খারাপ লাগতেছে। বছরের 1 তারিখে একটা বাচ্চারা বই পাবে, এটার একটা যে তাদের আনন্দ, সেটা তো আজকে ম্লান হয়ে গেল। কর্তৃপক্ষ যদি খুব দ্রুত বইটা দিত তাহলে আমাদের জন্য অনেক ভালো হতো। যদিও আগামী 2 দিনের মধ্যে প্রাথমিকের বাকি শ্রেণীর এবং মাধ্যমিকের সব বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে বলে আশা প্রশাসনের। ক্লাস 4 এবং 5 আমরা বই পেয়েছি, আর বাকি বইগুলো অতি তাড়াতাড়ি আমাদের কাছে চলে আসবে। আশা করছি আগামী 20 তারিখের মধ্যেই আমরা আমাদের সমস্ত বই আমরা শিক্ষার্থীদের হাতে তুলে দিতে পারবো। পার্বত্য 3 জেলার রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীরাও পাঠ্য বইয়ের পাশাপাশি হাতে পেয়েছে নিজেদের মাতৃভাষার বই। তবে সেখানেও রয়েছে সংকট। আমার নতুন বই পেয়ে খুব ভালো লাগতেছে। বই পেয়ে আমি অনেক খুশি। এবার বগুড়ার 1060টি, ময়মনসিংহে 4719টি এবং নাটোরে 1345টি সহ দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ করা হয়। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। পূর্বাঞ্চলে পর্দা উঠল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। উদ্বোধন করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় উদ্যোক্তা তৈরির লক্ষ্যে দেশের প্রতিটি উপজেলায় বাণিজ্য মেলা আয়োজনের পরামর্শ দেন তিনি। বলেন, প্রয়োজনে এর খরচ বহন করবে সরকার। এছাড়া নতুন পণ্য উদ্ভাবনে ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। রাজধানীর পূর্বাঞ্চলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ সেন্টারে বসেছে 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। বুধবার সকালে উদ্বোধনী অনুষ্ঠান পরিণত হয় ব্যবসায়ীদের মিলন মেলায়। শিল্প বাণিজ্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি অনুষ্ঠানে অংশ নেন বিদেশি ব্যবসায়ী প্রতিনিধিরাও। প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের প্রতিটি উপজেলায় বাণিজ্য মেলা আয়োজনের পরামর্শ দেন। তিনি বলেন, এর মাধ্যমে তৈরি হবে নতুন নতুন উদ্যোক্তা। এর জন্য প্রয়োজনীয় সব খরচ সরকার বহন করবে বলেও জানান তিনি। উপজেলায় প্রতিযোগিতা হবে, প্রত্যেক উপজেলা থেকে 3 জন 4 জন যা আপনারা বিচার করেন আসবে, তাদের জায়গা পাবে, তাদের সমস্ত খরচ সরকার বহন করবে। ভবিষ্যতের মেলা সারা দেশ জুড়ে হবে, জায়গায় জায়গায় হবে, এবং এটা হলো চূড়ান্ত মেলা। সবাই আসবে, দেখতে আসবে, বুঝতে আসবে, শিখতে আসবে, বিনিয়োগ করতে আসবে। এখানে যারা দেখতে আসবে তাদের অর্ধেকাংশ হলো যারা বিনিয়োগ করতে চায়, সঙ্গী খুঁজতেছে কোন ব্যবসাটা সে ধরবে, কোন ব্যবসাটাকে নিয়ে সে এগিয়ে যাবে। বুদ্ধিটা তো বিরাট সম্পদ, টাকার চাইতে অনেক বড় জিনিস। বাংলাদেশের রপ্তানি বাজারকে আরো সমৃদ্ধ করতে নতুন নতুন পণ্য উদ্ভাবনে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, সরকার সর্বাত্মক সহযোগিতা করবে তাদের। আমাদের রপ্তানিকে আরো সমৃদ্ধ করতে হবে। পণ্যের পাশাপাশি সেবা খাতে বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে এগিয়ে আসার জন্য আমি আমাদের ব্যবসায়ী মহলকে অনুরোধ জানাচ্ছি। দেশের রপ্তানি পণ্য বহুমুখীকরণের পদক্ষেপ হিসেবে সরকার নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করে চলেছে। এর মধ্যে রপ্তানিতে অবদান ও সম্ভাবনার বিষয়ে বিবেচনাক্রমে পণ্য খাতকে যথাক্রমে সর্বোচ্চ অগ্রাধিকার খাত, বিশেষ অগ্রাধিকার খাত হিসেবে ঘোষণা করা হয়েছে। এছাড়া রপ্তানি প্রসার ও প্রণোদনামূলক কর্মকাণ্ডকে বেগবান করতে প্রতি বছর একটি পণ্যকে প্রোডাক্ট অব দ্য ইয়ার, বর্ষের সেরা পণ্য হিসেবে ঘোষণা দেওয়া হয়। এবারের বাণিজ্য মেলায় বাংলাদেশ সহ 8টি দেশ অংশগ্রহণ করছে, আর মেলা চলবে 31 জানুয়ারি পর্যন্ত। নাজমুস সালেহি, সময় সংবাদ, ঢাকা। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পোষ্য কোটা কমানো হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের জন্য নির্ধারিত কোটা থেকে 4% থেকে কমিয়ে 1% করার সিদ্ধান্ত নিয়েছে ভর্তি কমিটি। দুপুরে সিনেট ভবনে কমিটির জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জনসংযোগ শাখা জানায়, এখন থেকে 1% কোটা কেবল প্রতিষ্ঠানের সহায়ক ও সাধারণ কর্মচারীদের সন্তানদের জন্য প্রযোজ্য হবে।
শিক্ষকদের সন্তানরা পোষ্য কোটায় ভর্তি হতে পারবে না। এদিকে কোটা পুরোপুরি বাতিলের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের বিশ্ববিদ্যালয় শাখার সমন্বয়ক সালাউদ্দিন আম্মার। স্নাতকে ভর্তিতে পোষ্য কোটা বাতিলের দাবিতে 1 মাস ধরে আন্দোলন করে আসছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দেখছেন জনপদে সময়। বছরের প্রথম দিনে হকারদের পুনর্বাসন করে দৃষ্টান্ত স্থাপন করল চট্টগ্রাম সিটি কর্পোরেশন। ভাসমান কয়েকশো সবজি বিক্রেতাকে প্রথমবার চকবাজার কাঁচা বাজারের দ্বিতীয় তলায় ব্যবসার সুযোগ করে দিলেন মেয়র। এতে যানজট কমার পাশাপাশি ভোগান্তি কমবে এলাকাবাসীর। ফুটপাত মুক্ত চট্টগ্রাম নগরীর চকবাজারের কাঁচা বাজার এলাকা এটি। একসময় রাস্তার দুপাশে সবজিসহ নানা ভাসমান দোকান বসিয়ে ব্যবসা করত হকাররা। এতে ঘন্টার পর ঘন্টা দীর্ঘ যানজটের কবলে পড়ে নাকাল হতে হতো শিক্ষার্থীসহ পথচারীদের। নগরবাসীর দুর্ভোগ কমাতে বছরের প্রথম দিনে কয়েকশো হকারকে পুনর্বাসন করেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। চকবাজার কাঁচা বাজারের দ্বিতীয় তলায় ভাসমান সবজি বিক্রেতাদেরকে পুনর্বাসন করেন তিনি। তবে এজন্য হকারদের কোনো খরচ করতে হচ্ছে না। নগরবাসীর দুর্ভোগ কমাতে এই উদ্যোগ বলে জানান সিটি কর্পোরেশন। যারা আজকে এখানে বসেছে, আজকে বৃষ্টি হলেও তারা এখানে নিরাপদে থাকছে, বেশি রোদ হলেও তারা এখানে নিরাপদে আছে, ধুলিবালি থেকেও তারা নিরাপদে আছে, এবং যারা ক্রেতা তারাও কিন্তু নিরাপদে এখানে এসে বাজারটা করতে পারছে। না হয় তারা যখন বাজার করতো রাস্তার মধ্যে যানজট লেগে থাকতো। সকাল থেকেই দ্বিতীয় তলায় বসেছেন হকাররা, চলছে বেচাকেনা। মেয়রের এমন মহৎ উদ্যোগকে সাধুবাদ জানান বিক্রেতা ও সাধারণ মানুষ। ফুটপাতে বসে যাবে না, কাঁচা বাজার আছে, কাঁচা বাজার আসার জন্য এখানে আমরা অনুরোধ করছি, আমরা চলে যাচ্ছি। রাস্তাঘাটে মানুষের যাতায়াতের সমস্যা ছিল, গাড়ি ঘোড়ার দাম তো ছিল। এখন যেহেতু মেয়র সাহেবের নির্দেশে আমরা সিটি কর্পোরেশন বাজার আসছি, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো হবে ব্যবসা। খুব সুন্দর এই পরিবেশটা আমাদেরকে 5 বছর আগে দিতে হইতো। পরে মেয়র ডাক্তার শাহাদাত হোসেন চকবাজারের পাশের ফুলতলা খাল পরিদর্শন করে নানা কাজের তদারকি করেন। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। দেখছেন জনপদে সময়। নতুন বছরের প্রথম দিনে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ছিল পর্যটকদের ব্যাপক সমাগম। সকাল চর, গঙ্গামতি, ঝাউবন ও 0 পয়েন্টে সূর্যোদয় দেখতে জড়ো হন ভ্রমণ পিপাসুরা। তবে কুয়াশার কারণে দিনের শুরুতে দেখা মেলেনি সূর্যের। পরে সৈকতের তীরে আছড়ে পড়া ঢেউ এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন দর্শনার্থীরা। এদিকে পর্যটকদের ভিড়ে ভালো বুকিং হয়েছে বেশিরভাগ হোটেল মোটেল। বিক্রি বেড়েছে পর্যটক খাতের দোকানগুলোতে। শেষ সময়ে বছরের শুরুর দিনটা খুবই সুন্দর কেটেছে। বিশেষ করে 31শে ডিসেম্বর রাতটা খুব সুন্দর উদযাপন হয়েছে, এখানে খুব ভালো লেগেছে। নতুন বছরের প্রত্যাশা এই সমুদ্রের বিশালতার মতো যেন আমাদের বাংলাদেশটা সুন্দরভাবে গড়ে ওঠে। এখানে এসে আমাদের খুবই ভালো লাগছে, যতটা এক্সপেকটেশন ছিল তার থেকে আমরা এখানে এসে বেশি পেয়েছি। এসো দেশ বদলাই পৃথিবী বদলাই স্লোগানে দেশের বিভিন্ন জেলায় অনুষ্ঠিত হলো তারুণ্যের উৎসব। সকালে চাঁদপুর স্টেডিয়ামের সামনে থেকে বর্ণিল শোভাযাত্রা বের হয়। শহরের প্রধান সড়ক ঘুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের সূচনা করেন জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন ও পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রাকিব। ভোলায়ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। প্রায় 2 মাস ব্যাপী উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠান, পরিচ্ছন্নতা অভিযান, বিতর্ক কুইজ প্রতিযোগিতা, চিত্র প্রদর্শনী সহ রয়েছে নানা আয়োজন। এছাড়া খাগড়াছড়িতেও শুরু হয়েছে একই ধরনের আয়োজন। আগামী সুন্দর বাংলাদেশ বিনির্মাণে তরুণরাই জাতিকে এগিয়ে নিয়ে যাবে বলে আশা সর্বস্তরের মানুষের। জনপদের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বিএনপিকে নিয়ে নতুন ষড়যন্ত্র চলছে দাবি মির্জা ফখরুলের। যাদের ভিন্ন উদ্দেশ্য আছে তারাই নির্বাচন নিয়ে তৈরি করছে বিভ্রান্তি, বললেন তারেক রহমান। নতুন বছরের প্রধান লক্ষ্য হত্যার বিচার, সংস্কার ও নির্বাচন, জানালেন উপদেষ্টা। বেঁধে দেওয়া সময়ের মধ্যেই জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র দেওয়ার আশা। প্রিয় গানগুলোর মধ্যে অন্যতমই হলো নতুন বইয়ের গান। বই পেয়ে আমি অনেক খুশি। স্কুলে স্কুলে উৎসবের আমেজ। বছরের প্রথম দিন পাঠ্য বই পেল কোমলমতিরা। প্রচ্ছদে জুলাই বিপ্লবের গ্রাফিতি। 20 জানুয়ারির মধ্যে সব বই পাবে শিক্ষার্থীরা। এই ছিল জনপদ সময়ে। সঙ্গে থাকুন সময়ের।